হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে কেপিএসআই আসন্ন যেসব প্রশ্ন উত্তর রয়েছে, সম্ভাব্য প্রশ্ন উত্তর আসন্ন কেপিআই এক্সামের জন্য, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এখান থেকে প্রচুর তোমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবে এবং সেই সম্বন্ধে আমরা কিছু প্রশ্ন উত্তর সলভও করব। তো চলো আজকে আমরা কন্টিনিউ করি। প্লিজ ফলো রেখো এবং লাইভে কিন্তু সেটা জয়েন থেকো, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন কি, যেটা হচ্ছে কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটা থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? প্রথম উত্তর হবে কোনটা? লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিসের আমলে কিন্তু গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রতিটা থানা এখানে সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয় এবং সিভিল সার্ভিস এবং সেনাবাহিনী ছাড়া ব্রিটিশ প্রশাসনের তৃতীয় স্তম্ভ ছিল এই পুলিশ সার্ভিস। তিনি এই লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন। তিনি জমিদারদের তাদের পুলিশি কার্যাবলী থেকে অব্যাহতিও দেন এবং তার সাথে একটি নিয়মিত পুলিশ বাহিনীও প্রতিষ্ঠা করেন। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে, নিম্নোক্ত কোনটি ভারতের শুল্ক মুক্ত বন্দর? ভারতের শুল্ক মুক্ত বন্দর হলো মুম্বাই। এই মুম্বাই হচ্ছে ভারতের শুল্ক মুক্ত বন্দর। সঠিক উত্তর হবে মুম্বাই বন্দর, যেটি ভারতের করমুক্ত বন্দরগুলির মধ্যে একটি। এটি ভারতের একটি বৃহত্তম বন্দর এবং দেশের পশ্চিম উপকূলে অবস্থিত। এই করমুক্ত বন্দরগুলি বিমানবন্দর বা শিপিং পোর্টের আশেপাশে স্থানীয় অর্থনীতিকে উদ্দীপিত করতে চায় এবং এই করমুক্ত বন্দরে আমদানিকৃত পণ্য শুল্ক থেকে মুক্ত। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে? কোথায় না, মথুরা তৈল শোধনাগার। সঠিক উত্তর হবে কি মথুরা তৈল শোধনাগারে কিন্তু এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি স্থাপিত হবে। এবার এই সম্বন্ধে আমরা একটু তথ্য জেনে নিই, যেটা হচ্ছে কি ভারতের খাঁটি হাইড্রোজেন প্ল্যান্ট জোরহাট কমিশনের করা হয়েছিল জোরহাটে। এই জোরহাট পাম্প স্টেশন সবুজ হাইড্রোজেন প্ল্যান্টটি 3 মাসের মধ্যে কমিশন করা হয়েছে। এটি অয়েল ইন্ডিয়া লিমিটেডের একটি উদ্যোগ। ক্লিয়ার হলো। পরের প্রশ্ন হচ্ছে, ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত রয়েছে? মহানদী, দামোদর, গোদাবরী, সোন। দামোদর অববাহিকা। সঠিক উত্তর হবে কোনটা? দামোদর অববাহিকায় সঞ্চিত কয়লার 80%ই কিন্তু এখানে সঞ্চিত রয়েছে। এই দামোদর অববাহিকায় ভারতে সঞ্চিত কয়লার 80% রয়েছে এবং কয়লার খনন যখন শুরু হয় 1774 সালে জন সুমনার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্টিনিয়াস গ্র্যান্ড হিটলি দামোদর নদের পশ্চিম তীরবর্তী রানীগঞ্জ যে এলাকাটা আছে সেই রানীগঞ্জে কয়লা ক্ষেত্রে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু করে এবং চাহিদা কম থাকায় বৃদ্ধি প্রায় 1 শতাব্দী ধরে ধীর ছিল। 1853 সালের হিসেব অনুযায়ী আমরা দেখি যদি, তাহলে ইঞ্জিনের প্রবর্তনের ফলে সেখানে চাহিদা বেড়ে যায় এবং তার সাথে কয়লা উৎপাদন বার্ষিক গড়ে 1 মিলিয়ন মেট্রিক টন পর্যন্ত হয়ে থাকে। পরের প্রশ্নে যাচ্ছি, মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি যেটা, সেটা হচ্ছে এই সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, সুবর্ণরেখা নদীর তীর। সঠিক উত্তর হবে সুবর্ণরেখা নদীর তীর। কারখানাটি যেটা ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় 65 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সুবর্ণরেখা নদীর তীরে ছোট মুড়ির কাছে অবস্থিত। এটি তার বর্তমান ক্ষমতা 450 KTPA পৌঁছানোর জন্য কয়েক বছর ধরেই ডিপ টলনেকিং এবং সম্প্রসারণের বিভিন্ন ধাপকে অতিক্রম করেছে। এই মুড়ির হিন্দাল যে ফ্যাক্টরি রয়েছে সেটির ছবি আমরা এখানে তুলে ধরেছি। এই চিত্রের মাধ্যমে ফ্যাক্টরির ছবিটাকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, ফ্যাক্টরির যে পরিবেশ।
আচ্ছা, এবার আমি বলে রাখি, এর মধ্যে যদি কোনো প্রশ্ন, এই যে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলোকে নিয়ে কিন্তু প্রত্যেক দিন আমাদের নার্সারির তরফ থেকে তোমাদের কাছে আপডেট যাচ্ছে, সেগুলো অতি অবশ্যই ফলো রেখো এবং সাথে থেকো। যদি কোনো কনফিউশন বা কোনো ইনফরমেশন জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, সেগুলো নিয়ে পরবর্তীকালে বা পরবর্তী দিনে তোমাদের সঙ্গে আমি আরো ডিটেলস এই নিয়ে আলোচনা করব। আর এই যে এক্সাম, এই যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু প্রচন্ডই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। অবশ্যই এগুলোকে নিয়ে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং ভালো করে নজরে রাখবে, ঠিক আছে, ফলো করবে এগুলোকে। পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে, তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী না ব্রহ্মপুত্র? সঠিক উত্তর কোনটা হবে? কৃষ্ণা নদী কিন্তু তুঙ্গভদ্রা নদীর উপনদী। ঠিক আছে, এই কৃষ্ণা নদী হচ্ছে তুঙ্গভদ্রা নদীর উপনদী। তুঙ্গভদ্রা নদী সম্বন্ধে আমরা একটু তথ্য জেনে নিই, যেটা তুঙ্গভদ্রা হলো ভারতের দক্ষিণাঞ্চলে প্রবাহিত একটি প্রধান নদী, যা কর্ণাটকের মধ্য দিয়ে অধিকাংশ সময় প্রবাহিত হয়েছে এবং এটি অবশেষে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার সীমান্ত দিয়ে প্রবাহিত হয়ে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার কাছে কৃষ্ণা নদীতে সেটি মিলিত হয় এবং মহাকাব্য রামায়ণে তুঙ্গভদ্রা পম্পা নদী নামে কিন্তু পরিচিত। তাহলে মহাকাব্য রামায়ণে তুঙ্গভদ্রা নদী কি নদী নামে পরিচিত ছিল? পম্পা নদী নামে পরিচিত ছিল। এই উপনদী কৃষ্ণা নদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী হলো তুঙ্গভদ্রা নদী। এবার এই পশ্চিমঘাট পর্বতমালা থেকে উদ্ভূত তুঙ্গ নদী আর ভদ্রা নদী মিলিত হয়ে, এই দুটো নদী মিলিত হয়ে কি করেছে? তুঙ্গভদ্রা নদীর সৃষ্টি করেছে। এই যে এই তুঙ্গভদ্রা নদীর অবস্থান। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হলো। পরের প্রশ্নে যাচ্ছি, তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত না অজয় মুখার্জি না বীরেন শাসমল না সুশীল ধারা? কে? সঠিক উত্তর হবে কিন্তু সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে, সতীশচন্দ্র সামন্ত যিনি তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক ছিলেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার, যেটা তমলুক জাতীয় সরকার নামেও পরিচিত বা তমলুক জাতীয় প্রশাসন নামেও পরিচিত, একটি পৃথক সমান্তরাল সরকার ছিল, যেটি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তমলুক এবং কন্টাই যে মহকুমা দুটো ছিল সেটা তৈরি করা হয়েছিল। 1943 সালে জুন মাসে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তমলুকের জাতীয় সরকারের মহাপরিচালক সতীশচন্দ্র সামন্ত এই জাতীয় প্রশাসনকে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা, সবভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? সবভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটা তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র না উড়িষ্যা? চারটে অপশন রইল, কোন স্টেটে অবস্থিত তোমরা বলতে পারবে? আচ্ছা, সবভাবা যে অ্যাটমিক রিসার্চ সেন্টার সেটা কিন্তু মহারাষ্ট্রে, অর্থাৎ মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাইতে এটা কিন্তু অবস্থিত বা এখানে রিসার্চ সেন্টারটা রয়েছে। এই ভাবা যে পারমাণবিক গবেষণা কেন্দ্র, অর্থাৎ যেটা BARC, ঠিক আছে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, সেটি হচ্ছে ভারতের একটি প্রথম সারির পারমাণবিক গবেষণা কেন্দ্র। এর সদর দপ্তর কোথায় আছে? ট্রম্বে, মুম্বাইতে, মহারাষ্ট্রে যেটি অবস্থিত এই BARC বা ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র। তো তোমাদের এতক্ষণ যে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, এর সাথে পরবর্তী ক্লাসে আমি আরো ভিডিও নিয়ে, আরো বিভিন্ন ইনফরমেশন নিয়ে, বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এগুলো ততক্ষণ ভালো করে প্র্যাকটিস করতে থাকো মনোযোগ দিয়ে। এর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমরা সেই বিষয়গুলোকে নিয়ে আরো ডিটেলসে তোমাদের কাছে আলোচনা করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো এবং ভালো করে পড়াশোনা করো, যাতে সফলভাবে তোমরা বিভিন্ন এক্সাম গুলোতে ভালো করে তোমরা রেজাল্ট বা ভালো করে তোমরা পাশ করে যেতে পারো। আচ্ছা, আজকের মতো ক্লাস এইটুকু থাক। পরের দিন ক্লাসে আমি আরো বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে, কেপিএস এর আসন্ন কেপিএস এর বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব।
অল দ্য বেস্ট।